আজকে আমরা এখন দেখব যে কিভাবে একটা রিগ্রেশনের মডেলের আউটপুটটাকে টেবিলের মাধ্যমে আমরা পেপারে রিপোর্ট করতে পারি। তো আমরা দেখা যায় যে অনেক সময় বুঝি না আমরা টেবিলে রিপ্রেজেন্ট করব নাকি ফিগারে রিপ্রেজেন্ট করব। তো ফিগারটা যদিও স্ট্যান্ডার্ড, বাট আমি পরবর্তীতে কিভাবে একটা রিগ্রেশনের মডেলের আউটপুটটাকে ফিগারে রিপ্রেজেন্ট করতে হয় সেটা নিয়ে ভিডিও বানাবো। তো এখন আমরা দেখব নর্মালি একটা মডেলের আউটপুটটাকে কিভাবে টেবিলের মধ্যে রিপ্রেজেন্ট করতে হয়। অ্যাকচুয়ালি ধরেন আমি আমার ডাটা ম্যানেজমেন্ট করলাম, ক্লিনিং করলাম, মডেলিং করলাম, কোডিং করলাম, মানে সবকিছু ঠিক। কিন্তু আমার ফিগারের আউটপুটের ফরম্যাটিংটা ঠিক না। তখন যখন আমরা জার্নালে পেপারটা সাবমিট করব, তখন হচ্ছে আমাদের যে রিভিউয়ার থাকবে ওরা কিন্তু ঠিকঠাক করে বুঝবে না। মিস গাইডেড হবে এবং মিস ইনফরমেশন পাবে। আমরা যেটা অ্যাকচুয়ালি ফাইন্ডিংস সেটা যদি মিস্টেকলি প্রেজেন্টেড করি, তখন কিন্তু আমাদের হয়তো রিজেক্ট হতে পারে অথবা মেজর রিভিশন আসতে পারে। এর জন্য আসলে আমাদের একটা সুন্দর করে একটা টেবিলের ফরম্যাটিং গুলো শেখা অনেক ইম্পর্টেন্ট। তো আমি এই ভিডিওতে আসলে দেখাবো কিভাবে একটা জার্নাল স্ট্যান্ডার্ড টেবিল আমরা রেডি করতে পারি। তো এই ধরনের টেবিলকে বলা হয় এপিএ স্টাইল টেবিল। তো আমি মডেলটা রান দিয়ে রেখে দিছি। আপনারা হয়তো প্রিভিয়াস ভিডিও দেখছেন কিংবা দেখে না থাকলে দেখে ফেলেন। আমি কিভাবে রিগ্রেশন মডেলটা রান দিছি সেটা থেকে কিভাবে টেবিল বানাবো সেটা আমি দেখাবো এই জায়গাতে। তো আপনারা ডেসক্রিপশন বক্সে যে ডাটা সেট এন্ড কোড দেওয়া আছে সেটা দিয়ে রান দেন। দেওয়ার পরে ইনশাল্লাহ এরকম করে একটা মডেলের আউটপুট আসবে। তো আমি হচ্ছে যে ডিপ্রেশন মডেলটা আমি রান দিছি। এখন আমি কি করব, জাস্ট এই যে এটা কপি করব। ঠিক আছে? সেটা কপি করে আমি নিয়ে এক্সেল এর মধ্যে বসাই দিব। এমএস এক্সেল এ বসাই দিব। আমাদের এক্সেল ল্যাপটপে থাকলে সেটাতে বসাই দিব। বসানোর পরে আমি আবার এমএস ওয়ার্ডে গিয়ে একটা ফাইল খুলবো। জাস্ট ব্ল্যাঙ্ক একটা পেজ খুলবো। তো এই যে এমএস এক্সেল এ যে আমি পেস্ট করছি সেটাকে আমি জাস্ট কন্ট্রোল সি দিব। কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। নিয়ে আমি এমএস ওয়ার্ডে পেস্ট করব। এই যে এমএস ওয়ার্ডে পেস্ট করে দিলাম। দেখেন এরপরে কি করব, এই যে এখানে যখন আসবেন দেখেন অ্যারাউন্ড চারদিকে একটা এরো সাইন থাকবে, চারদিকে এরো সাইন, রাউন্ড এরো সাইন থাকবে। তো এটা আমরা কি করব, এটার উপর ক্লিক করব। ক্লিক করে দেখেন যে কর্নারের দিকে টেবিল লেআউট আছে। টেবিল লেআউটে গিয়ে আমরা ক্লিক করব। সরি, টেবিল লেআউটে যাব। টেবিল লেআউটে গিয়ে অটো ফিট থেকে আমরা উইন্ডো ফিট ক্লিক করব। তারপরে টেবিল ডিজাইনে যাব। তারপর সরি, আবার এখানে ক্লিক করে টেবিল ডিজাইনে যাব। সরি, এটা আমি একটু সরাই ফেলি। টেবিল ডিজাইনে যদি আমরা যাই, চলে, হ্যাঁ, এই যে টেবিল ডিজাইনে গিয়ে এই যে আমাদের টেবিলটা এরকম করে ফেললাম, অথবা আপনাদের পরবর্তীতে আমরা করবো কাস্টমাইজ, আপাতত এখন করে হ্যাঁ এভাবেই করি। তো টেবিলের ফন্ট আমরা দিলাম 12, আর সেটার টাইটেল হচ্ছে 11 দিলাম। পরে হচ্ছে যে আমাদের এটা আমাদের এখন আমরা কাস্টমাইজ করবো। ওকে, তো এই হচ্ছে আমাদের এটা আমরা রিমুভ করে দিতে পারি, যেহেতু এটা আমাদের প্রয়োজনীয় কলাম না, এটা আমরা রিমুভ করে দিই। এটার উপর ক্লিক করবেন উপরের দিকে, বাটন কার্সরটা এখানে রাখবেন, এই যে ক্লিক করার সাথে সাথে, অথবা জাস্ট এটা সিলেক্ট করেন এদিকে, এদিকে নিয়ে আসেন। এক মিনিট, আমরা হচ্ছে যে টেবিলের এই যে এরোটা এদিকে নিব, অথবা আমরা, হ্যাঁ, এই যে ডিলেট ডিলিট কলাম, এই যে ডিলিট কলাম হয়ে গেছে। রাইট এরো ক্লিক করে ওকে, আবার আমরা টেবিলের লেআউট সাইজটা দিয়ে দিব। লেআউটটা হচ্ছে যে অটো ফিট, উইন্ডো ফিট। ওকে, এখন আমরা কি করবো দেখেন, এই যে এদিকে ধরবো, এই যে কার্সরটা এখানে রেখে এদিকে টান দিব, উপরের দিকে চলে যাবে আমাদের। এখানে ধরবো উপরের দিকে চলে যাবে, এখানে ধরবো উপরের দিকে চলে যাবে, এখানে ধরবো এটা উপরের দিকে চলে যাবে। সরি, এখানে ধরবো এটা উপরের দিকে চলে যাবে, এখানে ধরে টান দিব উপরের দিকে চলে যাবে। প্রত্যেকটা আমরা এভাবে একটু সুন্দর করে নিব। আর এই যে দেখেন এগুলো আসলে, এগুলো যদি এক সাইডে আমরা নিয়ে নেই, পিভিলটা যদি এক সাইডে এইভাবে নিয়ে নিই, যেহেতু পিভিলটা অনেক কম আছে আমরা একটু এদিকে নিয়ে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে এবং প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। তাহলে দেখেন ভ্যালুগুলো আমরা প্রত্যেকটা একদম সাইডে নিয়ে আসবো, অথবা আপনি একসাথেই সেটা সিলেক্ট করে এই যে হোমে গিয়ে এখানে ক্লিক করলে সাইডে চলে আসবে আর কি। এগুলো যদি একটু সাইডে নিয়ে আসতে চাই আমরা, সিমিলারলি আমরা টোটালি ম্যানুয়ালি আনতে পারি, আবার ওই যে ক্লিক করে আনতে পারি। তো আমি প্রথমে ম্যানুয়ালি আপনাদেরকে দেখাইতেছি। ওকে, এখানে আবার একটা জিরো দেওয়া লাগবে আমাদের। ওকে, জিরো দিয়ে দিলাম। এখন এটাকে আমরা একটু সুন্দরভাবে ফরম্যাটিং করবো, আর একটু পাশে নিয়ে নিই। ওকে, তারপরে হচ্ছে আমরা প্রত্যেকটা এভাবে নিয়ে আসবো। এই যে আমি টান দিয়ে নিয়ে উপরে নিয়ে গেলাম, এই যে টান দিয়ে উপরে নিয়ে গেলাম, এইভাবে করে আমরা সবগুলো টান দিয়ে উপরে নিয়ে যাব। ওকে, আমি ওয়ান বাই ওয়ান নিয়ে যেতেছি, আপনারা ট্রাই করেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমি জাস্ট কিছু ভেরিয়েবল নিচ্ছি, তো আপনারা আপনাদের মডেলে ইচ্ছা মতো ভেরিয়েবল দেন। এখন দেখেন এগুলো কি আমাদের ভেরিয়েবল। তো এই জায়গাতে আমাদের হচ্ছে আউটকাম ভেরিয়েবলটাকে ডিপ্রেশন, তো এখানে আমরা ভেরিয়েবল লিখতে পারি বা যা মন চায় তা লিখতে পারি। তো নর্মালি আমরা টাইটেলটা একটু কি করব,
যে বোল্ড করে দিয়ে দিব। ঠিক আছে? তাহলে একটু বেটার হয় আমাদের। সরি। হ্যাঁ, এখানে একা যদি ওইটার মধ্যে ধরে টান দিই তাহলে ওইটা আসলে শিফট হওয়ার পসিবিলিটি থাকে। ২ টার মধ্যে টান দিব। এই যে হয়ে গেল আমাদের। ওকে। তারপরে ভ্যালুগুলো আবার আমরা এই জায়গাতে শিফট করে ফেললাম। চারদিকে আমি ম্যানুয়ালি দেখাইতেছি যদিও একসাথে সবগুলো শিফট করানো যায়। ওকে। এখন আমরা কি করব দেখেন। এখানে রেফারেন্স ক্যাটাগরি দিতে পারি অথবা আলাদা করে আমরা দিতে পারি যেটা সুন্দর দেখায়। সেটা কিভাবে দিব? রেফ সরি, রেফ সরি আমার ক্যাপস লক এটা অফ করে দিব আমরা। রেফ এখানে আমরা লিখে দিতে পারি ১৫ থেকে ১৯। আর এই জায়গাগুলোতে আমরা ড্যাশ দিতে পারি। ড্যাশ দিতে পারি অথবা 1 দিয়ে দিতে পারি। 1 দিয়ে দিলাম। মানে এটা হচ্ছে আমাদের রেফারেন্স ক্যাটাগরি। আমরা যখন ইন্টারপ্রেট করব তখন এটার রেসপেক্টে ইন্টারপ্রেট করব। ওকে? সিমিলারলি এই জায়গাতেও আমরা এটা যদি একটু হ্যাঁ, এখানে আমরা দিয়ে দিলাম নো এডুকেশন বা প্রাইমারি। নো এডুকেশন বা প্রাইমারি জাস্ট এটাকে আমরা দাঁড়ান এটা সিলেক্ট করে সিলেক্ট করব আমরা নিচের এখানে পেস্ট করে দিব। আর এই জায়গাতে এটা সরাই দিব। ওকে, এভাবে করে প্রত্যেকটা এটা এমপ্লয়েড সরি এটা এমপ্লয়েড না এটা অ্যাকচুয়ালি যে আমাদের ডিসিশন মেকিং অটোনমি ওইটা ছিল। তো এটা হচ্ছে আমাদের নো ক্যাটাগরিটা রাইট? ১ মিনিট। ওকে, এটার হচ্ছে যে তাহলে আমরা উপরে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নিই। ওটা মাঝে মধ্যে হচ্ছে আমাদের মিস্টেক হয়ে যায়। ডিসিশন মেকিং অটোনমি। তাহলে এটার রেফারেন্স ক্যাটাগরিটা কি ছিল? নো। ওকে, তাহলে আমরা হচ্ছে যেটার এটা হচ্ছে নো সরি আমরা প্রত্যেকটা ক্যাটাগরি তার নিচে দিব অথবা একদম লাস্টে দিতে পারি দিলে সবগুলো আবার লাস্টে দিতে হবে। এখানে দিলাম নো। এটা হলো রেফারেন্স ক্যাটাগরি। আর ই এফ রেফ এভাবে করে প্রত্যেকটা এখানে 1 দিয়ে দিব আমরা। তারপর ড্যাশও দিতে পারি কোনো সমস্যা না। ডিসিশন মেকিং অটোনমি 1 দিয়ে দিলাম আমরা আবার আরেকটা 1 দিয়ে দিলাম। তো এটা আমরা ইয়েস দিয়ে দেব যেহেতু আমাদের নোটা রেফারেন্স ক্যাটাগরি। এখন আবার হচ্ছে জাস্টিফাইড আইপিভি। তো এই জায়গাতে আমরা আরেকটা কাজ আবার করি। জাস্টিফাইড আইপিভিটা উপরে আমরা একটু লিখে ফেলি। এই যেখানে লিখে ফেললাম। তারপরে হচ্ছে যে এই জায়গা থেকে আরেকটা ক্লিক করলে আমরা এখানে রেফারেন্স ক্যাটাগরিটা নোটা এখানে নিয়ে যাব। নোটা এখানে নিয়ে চলে গেল। এই যে তারপরে হয়ে গেল এটা আমাদের ইয়েস। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা সবগুলো ক্লিন করে জাস্ট এটাকে সিম্পল একটা ক্যাটাগরি ইয়েস দিয়ে দেব। ওকে। সিমিলারলি হাউসহোল্ড মিডিয়া অ্যাক্সেস এখানে আমরা হাউসহোল্ড মিডিয়া অ্যাক্সেস এটাকে আমরা এই যে হাউসহোল্ড মিডিয়া অ্যাক্সেস ক্লিক করে রেফারেন্স ক্যাটাগরি হচ্ছে নো। তো এটা আমরা সিলেক্ট করব। নাও আমরা জাস্ট এই ক্যাটাগরিটাকে চেঞ্জ করে আমরা চেঞ্জ করব আমরা সেটাকে এস লিখে দিব। ওকে। তখন হচ্ছে আবার এই সবগুলাকে আমাদের যে এক পাশে যদি নিয়ে যাই তাহলে আসলে একটু সুবিধা হয় আরকি। আমার দেখতে একটু সুন্দর দেখায়। আর টেবিলের সৌন্দর্য হচ্ছে আসল জিনিস। এটা দিয়ে আসলে আমরা একজন রিভিউয়ারকে একজন আ ভিউয়ার যিনি, কমেন্টার যিনি উনি সেটা পড়বেন, উনি সেটা বুঝতে পারবেন ক্লিয়ারলি। আর হ্যাঁ, ক্যাটেগরি গুলো আসলে আমরা বোল্ড করব না। আমরা ভেরিয়েবল নেম গুলো জাস্ট বোল্ড করব। এটা যেন আমরা সবসময় মাথায় রাখি। ক্যাটেগরি গুলো কোনদিন আমরা বোল্ড করব না। ওকে, এই জায়গা থেকে আবার বোল্ড করে দিছি। এটা আমাদের মিস্টেক ছিল। এগুলা সবসময় আমরা খেয়াল রাখবো। ওকে, তারপরে যেটা সেটা হচ্ছে আমাদের কি আ রেফারেন্স ক্যাটেগরি। ওকে, আমরা এখানে 1 দিয়ে দিলাম। 1 দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে আবার 1 দিয়ে দিলাম। ওকে। এখন হচ্ছে হাউজহোল্ড অ্যাসেট। নো না এটা রেফারেন্স ক্যাটাগরি হচ্ছে নো দাঁড়ান এখানে তাহলে আমাদের এখানে একটা প্লাস দিয়ে একটা ভেরিয়েবল লিখে দিব। এটা কি হাউজহোল্ড অ্যাসেট। হাউজহোল্ড অ্যাসেট লিখবো প্লাস দিয়ে আর একটা ক্যাটাগরি। এটা রেফারেন্সটা কি নো। রেফারেন্সটা আমাদের নো। তাহলে এই জায়গাতে জাস্ট আমরা সিম্পলি লিখে দিয়ে দিব যে ইয়েস। হ্যাঁ, আর এটা কিন্তু বোল্ড হয়ে গেছে আমরা বোল্ড রিমুভ করে ফেলবো। ওকে, আমরা এখন এটাতে যাব। সো এটাতে যাওয়ার আগে আমরা আগে সবসময় আমরা মনে রাখবো আগে উপরে থাকবে ভেরিয়েবল নেম তারপর রেফারেন্স ক্যাটাগরি তারপর আদার্স ক্যাটাগরি। তো এটা হচ্ছে হাউজহোল্ড ম্যাটেরিয়ালস। হাউজহোল্ড ম্যাটেরিয়ালস তাহলে এটা নিচে আমরা রেফারেন্স ক্যাটাগরি দিব কি নট ইমপ্রুভ অথবা এটাকে সুন্দর করে আমরা লিখতে পারি আনইমপ্রুভড। আনইমপ্রুভড তাহলে
নিচের ক্যাটাগরিটা কি হবে আমাদের? ইমপ্রুভড। ইমপ্রুভড। তারপর হচ্ছে হাউস হোল্ড সাইজ, আমরা এখানে আরো দুইটা ক্লিক করব। হ্যাঁ, এখানে লিখবো হাউস হোল্ড সাইজ, হাউস হোল্ড, হাউস হোল্ড সাইজ। তারপর নিচে দিয়ে দেবো রেফারেন্স ক্যাটাগরি। ওকে, এই রেফারেন্স ক্যাটাগরিটা এখানে দিয়ে দিলাম, আর এটা এখানে দিলাম। ওকে। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে আমাদের দুইটা ক্যাটাগরি। রেফারেন্স ক্যাটাগরিটা আমরা ভেরিয়েবলের আন্ডারে দিয়ে দিব। অলওয়েজ আমাদের ভেরিয়েবলের নেমটা উপরে থাকবে এভাবে, এন্ড লোয়ার পজিশনে থাকবে ক্যাটাগরি নেম। তাহলে এই জায়গাতে আবার আমরা ওয়ান ক্যাটাগরিটা দিয়ে দিই, ওয়ান। অথবা ড্যাশ সাইন আপনি ইউজ করতে পারেন, প্রবলেম নাই। এই জায়গাতে ড্যাশও ইউজ করতে পারেন। ওকে, তাহলে প্রত্যেকটা আমরা মিডল পজিশনে নিয়ে নিব, কারণ এটা দেখতে একটু সুন্দর দেখাবে তখন আমাদের। আর এগুলো কোনোদিন আমরা বোল্ড করব না, এটা যেন সবসময় আমাদের মাথায় থাকে। ওকে, তাহলে আমি আর একটু ফরম্যাটিং করে ফেলি। দেখেন এখানে এগুলো কি ছিল আমাদের? উইমেন এজ, এডুকেশন লেভেল, এই দুই তিনটা ভেরিয়েবল কি আমাদের? হ্যাঁ, ডেমোগ্রাফিক ভেরিয়েবলস। তো এগুলোকে একটু সুন্দর করা যায় যেভাবে, যে সাব গ্রুপ করে ডেমোগ্রাফিক, ডেমোগ্রাফিক ভেরিয়েবল। স্ট্যাটিস্টিক্সে এগুলাকে আসলে ডেমোগ্রাফিক ভেরিয়েবলস বলে, যেহেতু ওয়ান মোর ভেরিয়েবলস তো আমরা এস ভেরিয়েবলস হবে। আবার দিব যে টেবিল লেআউটে যাব, সরি, টেবিল লেআউট কি মার্জ সেল দিব আমরা, মার্জ সেল। এই যে মার্জ সেল হয়ে গেছে, না হোমে আসবো, এই যে এখানে মিডলে দিয়ে দেবো। তাহলে দেখেন এই যে আমাদের টেবিল, ডেমোগ্রাফিক টেবিল হয়ে গেল। ওকে, এরপরে ওমেন এজ, এডুকেশন লেভেল, এটা দিলাম বিলো প্রাইমারি, আমরা এটা বিলো প্রাইমারি দিয়ে দিই। ওকে, সুন্দর করে একটা দিয়ে দিই বিলো প্রাইমারি। ওকে, সরি, এটা ছিল আমাদের রেফারেন্স গ্রুপটা, তাহলে আমাদের উপরে হয়ে গেছে, এটা একটা মিস্টেক আমাদের, আমরা খেয়াল করে দিব। এটাকে এখানে নিয়ে আসবো আমাদের। এগুলো ভালো করে অবশ্যই আমরা খেয়াল করবো, যাচাই বাছাই করে দুই তিনবার রিভিউ করব। এর জন্য আপনি যখন কোনো কিছু একটা পেপার লিখতে যাবেন, তখন অলওয়েজ হচ্ছে যে আপনি আরেকজনকে সাথে রাখবেন। আরেকজনকে দিয়ে সেটা রিভিউ করাই নিবে, কারণ অনেক সময় আমার নিজের মিস্টেক কিন্তু আমি নিজে দেখি না, কিন্তু আরেকজন কিন্তু ঠিকই সেটা আমার মিস্টেকটা দেখে। তো এই জায়গাতে হচ্ছে এখানে আবার লিখে নেবেন রেফ, রেফ ক্যাটাগরিটা এখানে লিখে নেবেন, আর ই এফ। হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে দিতে পারেন অথবা আলাদাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। যেহেতু প্রিভিয়াস গুলো আমরা ব্র্যাকেটে দিয়ে দিছি, তাই এটা ব্র্যাকেটে দিয়ে দিলাম। এখানে ওয়ান দিব, আবার সেখানে ওয়ান দিব। হ্যাঁ, আবার দুইটা কিন্তু আমরা মিডল পজিশনে নিয়ে আসবো। ওকে, সবগুলো মিডল পজিশনে নিয়ে আসলাম। এখন দেখেন এটা হচ্ছে আমাদের ডেমোগ্রাফিক ভেরিয়েবল দুইটা। এখন এটা ধরলাম আমাদের সামহাউ, এটা হচ্ছে আমাদের এম্পাওয়ার্ড রিলেটেড ভেরিয়েবল। ফর এক্সাম্পল এম্পাওয়ার্ড, তাহলে আমরা এখানে কি লিখবো? এম্পাওয়ারমেন্ট স্ট্যাটাস, MPOWER, এম্পাওয়ারমেন্ট স্ট্যাটাস। ওকে, এখন এটা আগের মতো করে টোটাল আমি রোটা সিলেক্ট করব, এই যে টোটাল রো সিলেক্ট করব, টেবিল লেআউটে যাব, সরি, এম্পাওয়ারমেন্ট স্ট্যাটাসে গিয়ে টেবিল লেআউটে গেলাম, তারপরে মার্জ সেল, মার্জ সেল দিয়ে হোমে আসবো, আর মিডল পজিশনে নিয়ে আসবো। পরবর্তীতে এটাকে আবার আমি বোল্ড করে দিয়ে দেবো। তাহলে দেখেন ডেমোগ্রাফিকের আন্ডারে দুইটা ভেরিয়েবল, এম্পাওয়ারমেন্টের আন্ডারে দুইটা ভেরিয়েবল, মানে পড়তে আমরা একটু সুন্দর লাগতেছে। ঠিক আছে না? তারপরে ধরেন এটা আইপিভি। এখন ধরলাম আমরা হাউজহুড মিডিয়া, হাউজহুড ম্যাটেরিয়ালস, হাউজহুড সাইজ, এইগুলোকে ধরেন ফর এক্সাম্পল আমি আরো কিছু নাম দিব। এগুলো হচ্ছে কনটেক্সচুয়াল এন্ড ইনফরমেশন অ্যাক্সেস। ফর এক্সাম্পল যদিও এটার মধ্যে ম্যাটেরিয়ালস আছে, হাউজহোল্ড সাইজ আছে, এটাকে আমি নাম দিলাম এক্সাম্পল হিসেবে। আমি কি আপনারা অন্য নাম দিবেন যখন অন্যান্য ভেরিয়েবল হবে, আমি জাস্ট শেখানোর ফর লার্নিং পারপাসের জন্য বলতেছি। কনটেক্সচুয়াল, কনটেক্সচুয়াল এন্ড কনটেক্সচুয়াল ভেরিয়েবল, ভেরিয়েবলস। মানে আমরা কি করবো আগের মতো করে টোটাল সিলেক্ট করে টেবিল লেআউটে যাব, মার্জ গিয়ে, সরি যে স্প্লিটে যাব, স্প্লিটে গিয়ে হোমে গিয়ে আবার মিডল পজিশনে নিয়ে আসবো। কনটেক্সচুয়াল ভেরিয়েবল সিলেক্ট করে শেষ, এই যে আমাদের হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি একটা সুন্দর একটা টেবিল হয়ে গেছে আমাদের কিন্তু। তাহলে দেখেন এখন আমরা কি করবো, পেপারের টেবিলে একটা টাইটেল ইউজ করবো। টাইটেল কিন্তু আসলে আমরা দুইভাবে ইউজ করতে পারি। কিভাবে? এই যে এটার উপরে এখানে পেন আমাদের কার্সরটা রাখবো, এটাকে রাইট ক্লিক করবো। রাইট ক্লিকের পরে আমাদের দেখেন একটা ইনসার্ট ক্যাপশন আসবে। ইনসার্ট ক্যাপশনে ক্লিক করলে যে টেবিল ওয়ান, টেবিল ওয়ান। এখন আমি কি লিখবো? risk factors associated with depression in women।
আমরা তারপরে হচ্ছে যে উইমেন বা আমাদের মতো ইচ্ছা করে আমরা একটা টাইটেল দিব, প্রপার টাইটেলটা আমরা ইউজ করব। দেন হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব, এন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা স্যাম্পল সাইজটা লিখে দিয়ে দিব। এন্ড এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। লাইক হচ্ছে আমাদের স্টাডি স্যাম্পল সাইজ ছিল 19,987, মেবি এটা ছিল, ওর আই এম নট শিওর, বাট ফ্যাক্টরস, রিস্ক ফ্যাক্টরস, ওকে আমরা কারেক্ট করে নিব এবং এটাকে আমরা অলওয়েজ আমরা টাইমস নিউ রোমানে নিব, টাইমস নিউ রোমান অ্যান্ড 12, অ্যান্ড এটার কালার হচ্ছে ব্ল্যাক, অ্যান্ড এটা আমরা বোল্ড করে দিয়ে দিব, এটা সরাই ফেলবো। ওকে, ওকে। দেন হচ্ছে আমরা আমাদের কাজ যেটা সেটা হচ্ছে প্রতিটা টেবিলে একটা নোট ব্যবহার করা। নোট, হ্যাঁ, নোটগুলোকে আমরা ইউজ করব যে রেফ ইন্ডিকেট, রেফ রেফ ইন্ডিকেট রেফারেন্স, রেফারেন্স গ্রুপ, ref indicate reference group, ci indicate, ci indicate confidence interval, confidence interval। তারপরে আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা সেখানে ওয়ার্ডস রেশিও বলতে এর আমরা এ ওয়ার্ড দিয়ে দিব, এ ও আর, মানে হচ্ছে অ্যাডজাস্টেড ওয়ার্ডস রেশিও। ওকে, অ্যাডজাস্টেড ওয়ার্ডস রেশিও। তাহলে এ ও আর মিনস হচ্ছে এই জায়গাতে, এ ও আর মিনস হচ্ছে আমাদের অ্যাডজাস্টেড ওয়ার্ডস রেশিও, রেশিওস। আর তারপরে হচ্ছে কি আমাদের আর কি আর কি কিছু লাগবে? হ্যাঁ, আমরা এক কাজ করতে পারি। আমাদের এই ভেরিয়েবল গুলোর যে শর্ট নেম গুলো আছে ওগুলো একটু দিয়ে দিতে পারি। যেমন হচ্ছে যে IPP equal to intimate partner violence। ওকে। আর আদার, এখন আমি আউটকাম ভেরিয়েবল কিছু হলো আমার ডিপ্রেশন, অ্যাসোসিয়েটেড উইথ ডিপ্রেশন। ওকে, তাহলে আমার মডেলের মধ্যে কোভিড কোনগুলো ছিল, উইমেন এজ, এডুকেশন লেভেল, তাহলে এটাও কিন্তু আমরা লিখে দিতে পারি। সেটা কি অ্যাডজাস্টেড কনফাউন্ডার বা কোভিডিয়েট ইন মডেলস, মডেল সাচেস আমি লিখবো, কি লিখবো, উইমেন এজ, উইমেন এডুকেশন, তারপরে আইপিবি, আইপিবি, এভাবে করে সবগুলা ভেরিয়েবলের নাম লিখবো। তারপর ডিসিশন মেকিং অটোনমি, ডিসিশন মেকিং অটোনমি, মেকিং সরি মেকিং অটোনমি, অটোনমি। দেন হচ্ছে ও আচ্ছা, এটা স্পেলিংটা মেবি আমার মিস্টেক হয়েছে নাকি, ইয়েস, আমরা রাইট ক্লিক করে সেটা, রাইট ক্লিক করে দেন সেটা ঠিক করে নেব। তারপর হচ্ছে হাউজহোল্ড মিডিয়া অ্যাক্সেস, সবগুলো আমি এখন লিখে দেবো। হাউজহোল্ড মিডিয়া অ্যাক্সেস, হাউজহোল্ড এসেট। তাহলে একজন যখন রিভার উনি পড়বেন উনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আমার মডেলের মধ্যে কোন কোন ভেরিয়েবল গুলো নেওয়া হয়েছে। যদিও এখানে আছে, কিন্তু আমরা যখন অ্যাডজাস্টেড লিখবো মানে হচ্ছে অ্যাসোসিয়েশন স্টাডি করবো, কারণ তখন তো আমাদের হচ্ছে আউটকাম এন্ড এক্সপোজার জাস্ট মডেলে থাকবে, আমাদের আদার্স ভেরিয়েবল গুলো থাকবে না, তখন কিন্তু আদার কন্ট্রোলিং কোভেরিয়েট যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা জানবো না। দ্যাটস ওয়াই আমাদের টোটাল কনফাউন্ডার গুলো এখানে টেবিলের নোট হিসেবে দিয়ে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এই জায়গাতে যাবো টাইমস নিউ রোমান, এটা বোল্ড বাদ দিয়ে এটাকে আমরা ইটালিক করে দিয়ে দিব। ওকে, এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। এন্ড লাস্টে বলে যে একাডেমিক রাইটিং এর একটা স্ট্যান্ডার্ডনেস হচ্ছে, লাস্টে আমরা যখন লাস্ট অপশনটা লিখবো, এরকম যখন অনেকগুলা লিস্ট ওয়াইজ ওয়ার্ড লিখবো, লাস্টেরটাতে কমা দিয়ে আমরা ফুল স্টপ দিয়ে ক্লোজ করে দিয়ে দিব। তো এই হচ্ছে আমাদের আসলে একটা পেজ স্টাইল টেবিল রেডি করার প্রসেস, এবং আশা করি আপনারা এভাবে করে একটা এপিএ স্টাইল টেবিল মডেল থেকে একটা এপিএ স্টাইল টেবিল বানাতে পারেন। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে ডেসক্রিপটিভ টেবিল বানাতে হয়, এবং অথবা বাইব্রেট অ্যানালাইসিসের জন্য যে টেবিলগুলো আছে সেগুলা। তারপরে এরপরে আমরা দেখাবো যে বিভিন্ন ফিগার কিভাবে বানাতে হয়, তারপরে মডেলের আউটপুট গুলো কিভাবে ফিগার দিয়ে ইন্টারপ্রেট করতে হয়, তারপরে এক্সপ্লোরেটরি ডাটা অ্যানালাইসিস মানে ইডিএ কিভাবে করতে হয়, ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিভাবে করতে হয়, ওগুলার যে টেবিলগুলো আমি ওগুলো আরো দেখাবো ডিটেলস। তো এই ছিল আসলে আমাদের একটা মডেল, ডাটা ম্যানেজমেন্ট থেকে শুরু করে মডেলিং পর্যন্ত এবং টেবিল ক্রিয়েট করা পর্যন্ত আমাদের মোটামুটি একটা আইডিয়া। তো আশাবাদী আমি, যদি আপনারা একদম প্রথম ভিডিও থেকে এই পর্যন্ত দেখেন, তাহলে ইনশাল্লাহ নিজ থেকে ডাটা অ্যানালাইসিস করতে পারবেন এবং রেজাল্ট গুলা লিখতে পারবেন টেবিলের মধ্যে। তো ইন্টারপ্রেট গুলো কিভাবে করবেন?
এটা নিয়ে আমি বিস্তারিত একটা ভিডিও বানাইছি লজিস্টিক রিগ্রেশনের, যে রিসার্চ উইথ 100 ডেজে। আমি এটা ডিসক্রিপশনে সেই ভিডিওটা দিয়ে দেবো। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে এই ইন্টারপ্রিটেশনগুলো কিভাবে করতে হয় সেটা দেখতে পারবেন। যেমন ধরেন আমি যদি এটা করি এই জায়গাতে, এই যে এটা হচ্ছে সিগনিফিকেন্ট ভেরিয়েবল, তাহলে এটা কি 2 পয়েন্ট এটা যদি আমি ইন্টারপ্রিট করি, এটা কিভাবে করবো ইন্টারপ্রিটেশন। ফর এক্সাম্পল এটা আমি ইন্টারপ্রিট করবো, এটা কিভাবে করবো? উইমেন উইমেন উইথ 45 to 49 years age associated with higher odds with associated with 2.06 times 2.06 times higher odds associated with women with 45 to 49 years age significantly associated with at times higher odds mm, of depression women with, এটা ঠিক আছে কিনা সেন্টেন্সটা আমি একটু দেখে নেই, 1 মিনিট। women with এত years age significantly associated with at the times higher odds of depression compare to, এখন আমাদের রেফারেন্স গ্রুপ দিব, compare to 15 to 19 age years age, কারণ আমাদের সবসময় রেফারেন্স ক্যাটাগরিগুলো লিখতে হয়। আর কিভাবে ইন্টারপ্রেট করতে হয় আমি এটা নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাইছি, আমি সেটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ইনশাল্লাহ আপনারা সেটা দেখলে কিভাবে লজিস্টিক রিগ্রেশনের ইন্টারপ্রিটেশন করতে হয় সেটাও পারবেন। আর পরবর্তীতে হচ্ছে যেগুলো জাস্ট সিগনিফিকেন্ট আমরা সেগুলো জাস্ট ইন্টারপ্রেট করবো, যেগুলো ইনসিগনিফিকেন্ট আমরা আসলে সেগুলো ইন্টারপ্রেট করবো না। পরবর্তীতে তো আপনি সেটা সেভ করে নিয়ে আপনার কপি করে আপনার টেবিলের মধ্যে বসায় ফেলতে পারেন, টেবিলের মধ্যে আপনার পেপারের মধ্যে বসায় ফেলতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ, সালাম আলাইকুম।